শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো। আমরা জারণ বিজারণের বিভিন্ন জিনিস নিয়ে পড়তেছি। আজকে আমরা আলোচনা করব পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ দ্বারা ফেরাস আয়রনের পরিমাণ নির্ণয়। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এই ধরনের উদ্দীপক সবচেয়ে বেশি আসে। যদি জারণ বিজারণ থেকে কোশ্চেন হয়, প্রায় 99.99% কোশ্চেন হচ্ছে এই সংক্রান্ত আলোচনা। এটি সাধারণত 4 নম্বরের জন্য অঙ্ক আসে, গাণিতিক সমাধান। আসো আমরা আগে দেখি তার থিওরিটা কি। তাহলে কি আমাদের আলোচনার বিষয়? পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা ফেরাস আয়রনের পরিমাণ নির্ণয়। এটি একটি টাইট্রেশন করানো হয়। আচ্ছা, কীভাবে করানো আমরা দেখি। আমরা জানি টাইট্রেশন আমাদের একটা বুলেট থাকে, একটা কনিক্যাল প্লাগস থাকে। এই টাইট্রেশনের সময় কনিক্যাল প্লাগসে নেওয়া হয় ফেরাস আয়ন FeSO4 ফেরাস সালফেট দ্রবণ। মনে করো আমরা 10 ml নিলাম ফেরাস সালফেট দ্রবণ। বুলেটের মধ্যে রক্ষিত থাকে প্রমাণ পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ। যখন এই টাইট্রেশন করার সময় কোনো নির্দেশক ব্যবহার করা লাগে না। কারণ কি? পটাশিয়াম পারম্যাঙ্গানেটের উজ্জ্বল গোলাপি বর্ণের কারণে তার বর্ণ যখন ফেরাস সালফেটকে আমরা টাইট্রেশন করব, যখনই গোলাপি বর্ণ স্থায়ী হবে তখনই বুঝি বিক্রিয়াটা শেষ। অর্থাৎ পটাশিয়াম পারম্যাঙ্গানেট সেলফ ইন্ডিকেটর, স্বনির্দেশক পদার্থ। তাই এই টাইট্রেশনের সময় কোনো নির্দেশক যোগ করা লাগে না। আসো আমরা দেখি পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ আমরা যদি যোগ করি, যদি VmL এবং তার ঘনমাত্রা যদি X মোলার হয়, তাহলে এই ধরনের টাইট্রেশনের জন্য তাদের গাণিতিক সমাধান কি হবে আমরা সেটা দেখি। তাদের মধ্যে বিক্রিয়াটি আচ্ছা, এদিকে আমরা লিখলাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট কতটুকু লাগছে, VmL কত মোলার, X মোলার। সব বিক্রিয়াটি কার মধ্যে? বিক্রিয়াটি যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং ফেরাস সালফেট। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে সালফিউরিক অ্যাসিড বাহক হিসেবে ব্যবহার করা হয়, তাহলে তার জারণ ক্ষমতাটা বৃদ্ধি পায়। হাইড্রোক্লোরিক অ্যাসিড বা নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয় না। কারণ কি? নাইট্রিক অ্যাসিড সেলফ একটি অক্সিডাইজিং এজেন্ট, নিজে একটি জারক পদার্থ। তাই পটাশিয়াম পারম্যাঙ্গানেট জারিত করার আগে ফেরাস সালফেটকে নাইট্রিক অ্যাসিড জারিত করে ফেলবে। তাই এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয় না। আবার হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করা হয় না, কারণ পটাশিয়াম পারম্যাঙ্গানেট হাইড্রোক্লোরিক অ্যাসিডকেও জারিত করে ফেলে। তাই এইখানে সবচেয়ে উত্তম অ্যাসিড হচ্ছে সালফিউরিক অ্যাসিড। বিক্রিয়াটি কি দাঁড়াচ্ছে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্লাস সালফিউরিক অ্যাসিড প্লাস ফেরাস সালফেট FeSO4। বিক্রিয়াটি কি হবে? আমরা গত ক্লাস বা এর আগের ক্লাসে আমরা দেখিয়েছিলাম, সমতাকরণে উৎপন্ন করে পটাশিয়াম সালফেট, উৎপন্ন করে ম্যাঙ্গানিজ সালফেট, উৎপন্ন করে পানি, উৎপন্ন করে ফেরিক সালফেট। এই বিক্রিয়াটি সমতাকৃত হইতে হবে। তাহলে সমতাকৃত বিক্রিয়া করার জন্য একটা টার্ম আমরা 4 নাম্বার মুখস্থ করব, 2 8 10। 2 8 10। তোমরা বলবো আমরা কি এটা মুখস্থ করব? আমি বলবো হ্যাঁ, এটা মুখস্থ করবা। তাহলে আমরা এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে ফেরাস সালফেটের বিক্রিয়ায় 4 নাম্বার হচ্ছে 2 8 10। এই কর্ম অনুযায়ী আমরা তাদেরকে লিখবো। পটাশিয়াম পারম্যাঙ্গানেট আগে লিখবো, তাহলে 2 8 10 এটা মুখস্থ রাখবো। তাহলে বিক্রিয়া থেকে দেখা যাচ্ছে
বিক্রিয়া থেকে দেখা যায় যে কি দেখা যায় 2 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইকুইভ্যালেন্ট টু 10 মোল ফেরাস সালফেট অথবা ফেরাস দ্রবণ Fe2+ দ্রবণ। তাহলে আমরা যদি 2 দ্বারা ভাগ করে দিই বা 1 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইকুইভ্যালেন্ট টু 5 মোল Fe2+। এটি হচ্ছে এদের মধ্যে মাত্রিক সম্পর্ক, এটাকে বলা হয় মাত্রিক সম্পর্ক, মানে কয় মোলের সাথে কয় মোল বিক্রিয়া করে। তাহলে বিক্রিয়া করার সময় 1 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট জারিত করতে পারে 5 মোল Fe2+ কে। তাহলে এটি আমরা মাত্রিক সম্পর্ক দেখালাম। এখন গণনা কিভাবে করা হয়? গণনা করার সময় মনে রাখতে হবে এটাকে আমরা মোলারিটির 1000 ml হিসাব কনভার্ট করব। তাহলে আমরা আবার সম্পর্কটা আবার লিখি 1 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইকুইভ্যালেন্ট টু কত 5 মোল Fe2+। তাহলে যে কোনো অঙ্ক করার সময় আগে তাদের মধ্যে আমরা মাত্রিক সম্পর্ক দেখাবো। দেখানোর পরে এখন আমরা দেখো আমরা দেখানোর পরে তাহলে এখানে আমরা কতটুকু নিলাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তার ঘনমাত্রা হলো x মোলার, আয়তন নিলাম VmL, এখানে আমরা ব্যবহার করছি। আচ্ছা দেখো মনে রাখতে হবে সম্পর্কটা মনে রাখো 1000 ml এটাকে আমরা লিখতে পারি গণনা 1000 ml দ্রবণে, এটা স্ট্যান্ডার্ড 1 লিটার 1000 ml দ্রবণে এখানে যত মোল থাকবে আমরা লিখব তত মোলার। আবার খেয়াল করে রাখো এখানে যত মোল এই পদার্থটা থাকবে সেটা লিখবো এত মোলার। তাহলে 1 মোল আছে, তাহলে আমরা লিখব 1 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইকুইভ্যালেন্ট টু, এখানে যত মোল আছে সেভাবে লিখব। তাহলে 5 মোল Fe2+। আবারও বলতেছি মাত্রিক সম্পর্ক লেখার পরে এখানে যত মোল আছে সেগুলো তত মোলার, আর এখানে যা আছে তত মোল লিখব। বা আমরা এটাকে গ্রামে পরিমাণ করব কতটুকু, তাই আমরা মোলকে গ্রামে রূপান্তর করার জন্য আমরা জানি আয়রন 1 মোল Fe2+ ইকাল টু 55.85 গ্রাম। আয়রনের 1 মোল সমান কত 55.85 গ্রাম। অনেকে 56 দিয়েও ক্যালকুলেশন করে। তাহলে তাহলে আমরা লিখতে পারি 5 ইন্টু 55.85 গ্রাম আয়রন। তাহলে 1000 ml দ্রবণে 1 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট থাকলে সেখানে এত গ্রাম আয়রন থাকতে হবে বিক্রিয়া করার জন্য। সুতরাং 1 ml দ্রবণে 1 মোলারের জন্য আরও কম লাগবে, তাহলে 1000 দ্বারা ভাগ, তাহলে 5 ইন্টু 55.85 গ্রাম অফ আয়রন। সুতরাং এখন টাইট্রেশন করার সময় যতটুকু পটাশিয়াম পারম্যাঙ্গানেট দরকার সেটা হচ্ছে তার আয়তন। তাহলে আমাদের এখানে কতটুকু লাগছে ধরলাম VmL, 1 মোলার না, এখন হবে যত পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যত ঘনমাত্রা থাকবে সেই ঘনমাত্রা। সুতরাং x মোলার দ্রবণের জন্য আয়রন লাগবে কত, তাহলে 1000 ডিভাইড বাই 5 ইন্টু 55.85 ইন্টু Vx গ্রাম অফ আয়রন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, MCQ বোর্ডের ভর্তি পরীক্ষায় অঙ্ক 1 নম্বরের জন্য আসে পুরো অঙ্কটা, তখন আমরা এটা মুখস্থ করব P5 ইন্টু 55.85 Vx বাই 1000। তাহলে এখানে আমাদের আয়তন প্রকৃতপক্ষে যখন আমরা টাইট্রেশন করব তখন এখানে কতটুকু পটাশিয়াম পারম্যাঙ্গানেট যোগ করেছি সেখান থেকে ভি এর মান পাবো। ওই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ঘনমাত্রা কত সেটা আমরা x তার মোলারিটি বসাবো, তাহলে আয়রনের পরিমাণ আমরা হিসাব করতে পারবো। এটি হলো তার গাণিতিক প্রকাশ, এভাবে করা হয়। আমরা এখন কয়েকটি অঙ্ক দেখলে তাহলে আমাদের এই ক্যালকুলেশনটা আমাদের কাছে সহজ হবে। এখন আমরা যদি অঙ্ক করি, দেখো প্রথম অঙ্ক আমাদের 1 টুকরো লৌহ
আমরা এক টুকরো কি নিলাম, লৌহ নিলাম, তার মধ্যে লঘু সালফিউরিক অ্যাসিড যোগ করা হলো। কি যোগ করা হলো? লঘু সালফিউরিক অ্যাসিড। প্রাপ্ত দ্রবণকে জারিত করতে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের 0.01 মোলার 25 ml দরকার হয়। লৌহের ভর কত? আমাদের প্রশ্ন। আশা করি সবাই বুঝতে পেরেছ। গদ্য আকার আমরা বলবো একটি লৌহ টুকরে লঘু সালফিউরিক অ্যাসিড যোগ করার পরে প্রাপ্ত দ্রবণকে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারিত করতে 25 ml 0.01 মোলার দ্রবণের দরকার হয়। লৌহ তারটির ভর কত? আর সেই অঙ্কটা আমরা কিভাবে করব? প্রথমে আমাদের লৌহ, তার সাথে কার বিক্রিয়া হয়? লঘু সালফিউরিক অ্যাসিড। আমরা লিখলাম এখানে বিক্রিয়া লঘু সালফিউরিক অ্যাসিড। তাহলে কি উৎপন্ন করবে? উৎপন্ন করবে ফেরাস সালফেট প্লাস হাইড্রোজেন। বলছে প্রাপ্ত দ্রবণ কে আছে এখানে? ফেরাস সালফেট আর আছে সালফিউরিক অ্যাসিড। প্রাপ্ত দ্রবণকে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারিত করতে, তার আমরা বিক্রিয়া মানে আলটিমেট বিক্রিয়া পটাশিয়াম পারম্যাঙ্গানেট সালফিউরিক অ্যাসিড ফেরাস সালফেট উৎপন্ন করে আমরা গতকালকে বিক্রিয়া পড়লাম পটাশিয়াম সালফেট, ম্যাঙ্গানিজ সালফেট, পানি প্লাস ফেরিক সালফেট। এই বিক্রিয়াটা আমাদের মুখস্থ জানতে হবে সমতা সহ। তাহলে আমাদের এখানে সমতার জন্য মুখস্থ করব 2, 8, 10। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সামনে 2, সালফিউরিকের সামনে 8, ফেরাস সালফেটের সামনে 10। এই বিক্রিয়ার ফোন নাম্বার আমরা আবার বলছি মুখস্থ করব 2, 8, 10। এবার মুখস্থ করব 2, 8, 10। পরীক্ষায় যে অঙ্কগুলো আসে তার 99% অঙ্ক হচ্ছে এই নিয়মের অঙ্ক। সুতরাং আমাদেরকে পারতে হবে। আরও 2-4টা নিয়ম আছে। তাহলে বিক্রিয়া থেকে কি লিখতে পারি? বিক্রিয়া থেকে দেখা যায়, কি দেখা যায় দেখো, 2 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইকুইভ্যালেন্ট টু 10 মোল ফেরাস সালফেট। আমরা ফেরাসের পরিমাণ, সালফেট বাদ দিব, শুধু আয়রনের পরিমাণ হিসাব করব। বা 1 মোল KMnO4 ইকুইভ্যালেন্ট টু হলো 5 মোল Fe2+। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা হলো তাদের মধ্যে কি সম্পর্ক? মাত্রিক সম্পর্ক। 1 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট যেখানে আছে, আয়রন থাকবে এখানে কয় মোল? 5 মোল। এখন আসো এখান থেকে আমরা গণনা লিখব। গণনা লেখার নিয়ম হচ্ছে কি নিয়ম? দেখো আমরা হেডিং লিখলাম গণনা বা হিসাব। 1000 ml দ্রবণে, এটা আমরা মোলারিটি ডেফিনিশন থেকে লিখলাম 1000 ml দ্রবণে। এখানে এই বিক্রিয়কে যত মোল থাকবে আমরা তাকে মোল আকার না লিখি তত মোলার লিখবো। যেখানে যদি 2 মোল থাকতো তাহলে আমরা 2 মোলার, 3 মোল থাকলে 3 মোলার, আছে 1 মোল তাহলে 1 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইকুইভ্যালেন্ট টু, এটা যেমনি আছে এটা 5 মোল Fe2+, বা 5 মোলকে আমরা রূপান্তর করি গ্রামে, তাহলে 5 × 55.85 গ্রাম আয়রন। 1 মোল সমান হলো 50। আমরা জানি এটা সাইড নোট লিখতে পারো, 1 মোল আয়রন ইকুয়াল টু 55.85 গ্রাম। সুতরাং এখন আমাদের টাইট্রেশনে পটাশিয়াম পারম্যাঙ্গানেট কতটুকু ব্যবহার হচ্ছে? 25 ml 0.01 মোলার। তো সুতরাং একে কত? আর আমাদের 25 ml 0.01 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করলে তাহলে আমাদের নিচে হবে 1000
উপরে 5 ইন্টু 55.85 ইন্টু 25 ইন্টু 0.01। সুতরাং ক্যালকুলেশন করলে কত হবে? 0.0698 গ্রাম অফ আয়রন। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের লৌহ তারটির ভর কত? 0.0698 গ্রাম। ওই আগের থিওরির মতো, জাস্ট আগে থিওরিতে আমাদের এখানে ভি ছিল আয়তন 25 ml, ঘনমাত্রা এক্স ছিল 0.01 মোলার। তাহলে আমরা মান বসে দিলে এই অঙ্ক ভর্তি পরীক্ষায় 1 নম্বরের জন্য আসবে, ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা বুয়েটে ভর্তি পরীক্ষায়। তখন আমরা কি করব? জাস্ট এই লাইনটা মুখস্থ রাখবো, 5 ইন্টু 55.85 ভি এক্স বাই 1000। ভির মান বসাবো, এক্স এর মান বসাবো, অঙ্ক ক্যালকুলেশন 30 সেকেন্ডের মধ্যে। এখন আমরা আরেকটি অঙ্ক নিলাম 0.135 গ্রাম আয়রন। দেখো এখন প্রশ্ন দেখো, প্রশ্নটা আমরা গদ্য আকার বলি। 0.135 গ্রাম আয়রন নেওয়া হলো, তার মধ্যে লঘু সালফিউরিক অ্যাসিড যোগ করে প্রাপ্ত দ্রবণকে জারিত করতে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের 0.01 মোলার 25 ml এর দরকার হয়। তাহলে লোহার শতকরা পরিমাণ কত? প্রথম প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন হলো ভেজালের শতকরা পরিমাণ কত? আমরা এখানে লোহার মধ্যে কতটুকু ভেজাল আছে এই দুইটা জিনিস আমরা এখানে হিসাব করব, একটা পারলে আরেকটা সহজ। আসো অঙ্কটা আমরা শুরু করি আগের মতো, একদম হুবহু 1 নং অঙ্ক যেভাবে করেছি একদম হুবহু সেম অঙ্ক পুরোটা করতে হবে। এখান থেকে শুরু করে এই ক্যালকুলেশন আমরা এ পর্যন্ত আসব। তাহলে 0.0698 গ্রাম আয়রন বলছে শতকরা পরিমাণ কত? তাহলে আমরা এই পর্যন্ত বুঝেছি। এখন আমরা বাকিটা দেখব। দেখো বাকি অংশ যদি আমরা করতে চাই, বাকি অঙ্ক যদি আমরা করতে, তাহলে লোহার পরিমাণ, লোহার শতকরা পরিমাণ ইকুয়াল টু লোহার ভর ডিভাইডেড বাই মোট ভর ইন্টু 100। লোহার ভর কতটুকু পাইলাম আমরা? 0.0698, মোট ভর 0.135 ডিভাইড বাই 100। এত পার্সেন্ট হচ্ছে আমাদের লোহার শতকরা পরিমাণ। এখন আমরা এটা হলো 51.70। আচ্ছা, ভেজালের পরিমাণ যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে কি করতে হবে? আমরা আগে ভেজাল বাইর করতে হবে। ভেজাল ইকুয়াল টু 0.135 মাইনাস, তাহলে আমরা লোহা নিলাম এত গ্রাম, কিন্তু প্রকৃতপক্ষে লোহা আছে এত গ্রাম, তাহলে 0.0698 গ্রাম। সুতরাং বিয়োগ করলে আমাদের মান কত হবে? 0.0652 গ্রাম। এখন আমরা কি লিখব? ভেজালের পরিমাণ, ভেজালের পরিমাণ ইকুয়াল টু, তাহলে আসো ভেজালের পরিমাণ ইকুয়াল টু হলো ভেজাল ডিভাইড বাই মোট পরিমাণ ইন্টু 100। আমাদের ভেজাল কতটুকু পেলাম? 0.0652, মোট পরিমাণ 0.135 ইন্টু 100। তাহলে এখানে ম্যাথমেটিক্স করলে কত পার্সেন্ট হবে? 48.2996%। তাহলে দেখা যাচ্ছে আমার এই লোহার মধ্যে ভেজাল আছে এত পার্সেন্ট আর লোহা আছে এত পার্সেন্ট। তাহলে আমরা এইভাবে অঙ্কগুলো করব। এই অঙ্ক সবচেয়ে বেশি পরীক্ষায় আসে। আশা করি সবাই বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি আমরা আরেকটি অঙ্ক দেখি, একটু ডিফারেন্স দেখো। বাজার থেকে 0.5 গ্রাম সবুজ ভিট্রিয়ল কিনে
কতটুকু কিনলাম 0.5 গ্রাম। তার মধ্যে লঘু সালফিউরিক অ্যাসিড যোগ করার পর প্রাপ্ত দ্রবণকে জারিত করতে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের 0.05 মোলার 5 ml দরকার হয়। তাহলে আগের অঙ্কের সাথে অঙ্কের ডিফারেন্স, শুধু এখানে সবুজ ভিট্রিয়ল নেওয়া হলো। বলছে আয়রনের বেতালের পরিমাণ কত, অথবা সবুজ ভিট্রিয়লের বেতালের পরিমাণ কত। আমরা জানি সবুজ ভিট্রিয়ল মানে হচ্ছে কি, ফেরাস সালফেট ইন্টু 7 অণু ওয়াটার। তাহলে আগের অঙ্কের সাথে অনেকটাই মিল, শুধু ফেরাস সবুজ ভিট্রিয়লের আণবিক ভরটা পুরোটা আলাদা হবে। আসলে আমরা অঙ্কটা শুরু করি। তাহলে আমাদের এই অঙ্কে এটা না লিখলেও হবে। তাহলে আমরা লিখব বিক্রিয়াটি পটাশিয়াম পারম্যাঙ্গানেট, সালফিউরিক অ্যাসিড, ফেরাস সালফেট। সবুজ ভিট্রিয়ল থাকলেও পানি এখানে বিক্রিয়া অংশগ্রহণ করে না, তাহলে ফেরাস সালফেট উৎপন্ন করে পটাশিয়াম সালফেট, ম্যাঙ্গানেজ সালফেট, পানি আর ফেরিক সালফেট। তাহলে তাদের মধ্যে সমতা কত, 2:8:10। এটা মুখস্থ করবো, 2:8:10। তাহলে আমরা লিখলাম বিক্রিয়া থেকে দেখা যায় 2 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট 1 মোল সমান 5 মোল। তাহলে আসো এবার এখানে আমরা 1 মোল আমরা এখানে গণনা করা শুরু করার আগে আমরা এখানে 1 মোল FeSO4 ইন্টু 7 অণু ওয়াটারের যদি আমরা মান বাইর করতে চাই, তাহলে কত বাইর হবে? এটা হলো 55.85 যোগ 32 হলো সালফার, অক্সিজেন হলো 16 ইন্টু 4 যোগ 7 ইন্টু পানি হলো 18। তাহলে 277.5 গ্রাম হলো তার আণবিক ভর। এখন আসলে দেখো আমরা অঙ্কটা শুরু করব, গণনা এখানে করব, একটু এখানে চেঞ্জ করব, দেখব অঙ্কটা আমাদের শেষ হয়ে যাবে। আসো আমরা এটা পুরোটাই মুছে ফেলি, আসো আগের মতো। তাহলে আমরা এখানে লিখব, দেখো 1000 ml দ্রবণে, এই যে এখান থেকে 1000 ml দ্রবণে, এটা 1000 ml কমন, 1 মোল আছে, 1 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট সমান 5 মোল। আমরা এখানে লিখব 5 মোল কত, FeSO4 ইন্টু 7 অণু ওয়াটার। তাহলে এটা আণবিক ভর কত লিখব? আমরা লিখব 5 ইন্টু 277.5 গ্রাম। বুঝতে পেরেছ আশা করি। শুধু আয়রনের জায়গায় আমরা সবুজ ভিট্রিয়ল আণবিক ভরটা লিখতেছি 1 মোলের জায়গায়। তাহলে সুতরাং আমাদের এখানে 25 ml না, আমাদের কত ml? 5 ml। আমাদের এখানে 0.5 মোলার। তাহলে আমাদের ক্যালকুলেশন করলে আমাদের কি হবে? নিচে হবে 1000, উপরে 5 ইন্টু 277.5 ইন্টু কত, 5 ইন্টু 0.05। এত গ্রাম হচ্ছে আমাদের সবুজ ভিট্রিয়ল আসবে। তার মান কত আসতেছে আমাদের? 0.347 গ্রাম। তাহলে প্রকৃতপক্ষে ক্যালকুলেশন করে আমরা জারিত করি, দেখলাম যে সবুজ ভিট্রিয়লের পরিমাণ হচ্ছে 0.347 গ্রাম আসলো। আর বাজার থেকে কতটুকু কিনলাম? 0.5 গ্রাম। তাহলে আমরা এখন ভেজালের পরিমাণ নির্ণয় করব আগের মতো। ভেজাল ইকাল টু, তাহলে প্রকৃত ভর যেটা কিনলাম বাজার থেকে 0.5 মাইনাস প্রকৃত ভর 0.347 এত গ্রাম। তাহলে আমরা ভেজালের পরিমাণ পেয়ে যাব আমরা 0.1526 গ্রাম। এবার ভেজালের শতকরা পরিমাণ আমরা এইভাবেও করতে পারি যে 0.5 গ্রামে ভেজাল আছে এত, এক কত, 100 কত। তাহলে এবারে এই নিয়ম এটা করি, ঐহিক নিয়মে 0.5 গ্রামে ভেজাল আছে 0.1526 গ্রাম। সুতরাং 1 গ্রামে কত আর 100-তে কত। এবার ঐহিক নিয়মে করলাম, আগে সূত্র দিয়ে করলাম। তাহলে 0.1526 ইন্টু 100। সুতরাং কত পার্সেন্ট হয় এটা? 30.54%। তাহলে এত পার্সেন্ট আমাদের এটার মধ্যে ভেজাল আছে। আশা করি সবাই বুঝতে পেরেছ অঙ্কটা। এবার আমরা একটা ছোট অঙ্ক করব। দেখো 10 গ্রাম ফেরাস সালফেটকে জারিত করতে কতটুকু
পটাশিয়াম পারম্যাঙ্গানেট দরকার হবে। তাহলে আসো আমরা ফেরাস সালফেটের সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সম্পর্ক আমরা বিক্রিয়াটা জানি। পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্লাস সালফিউরিক অ্যাসিড প্লাস ফেরাস সালফেট, ওই যে আগের বিক্রিয়া। তাহলে পটাশিয়াম সালফেট, ম্যাঙ্গানেজ সালফেট, পানি প্লাস পেরিক সালফেট। তাহলে এটা সমতার মনে আছে সূত্র কত? 2, 8, 10। এবার আমরা মূল সংকেতে না যাই, তাদের আণবিক ভরে যাব। আসলে আমরা বাইর করি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের আণবিক ভর। পটাশিয়াম হলো 39.1 যোগ 55 যোগ অক্সিজেন 16 × 4, এত হলো আমাদের কার? পটাশিয়াম পারম্যাঙ্গানেট। কত? 158.1 গ্রাম। এটা কার? পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এবার আমরা ফেরাস সালফেট বাই করি। ফেরাস সালফেটের আণবিক ভর ইকুয়াল টু আয়রন কত? 55.85 যোগ সালফার কত? 32 যোগ অক্সিজেন 16 × 4, এত। তাহলে এটা আমাদের গণনা করলে কত হবে? 151.85। আসো দেখো এবার, তাহলে 2 মোল এর সাথে বিক্রিয়া করে 10 মোল। তাহলে আমরা লিখতে পারবো 10 × ফেরাস সালফেটের আণবিক ভর বিক্রিয়া করে এত মোল। তাহলে আমরা লিখতে পারি জাস্ট ঐকিক নিয়ম, 10 × ফেরাস সালফেটের আণবিক ভর কত? 151.85 গ্রাম ফেরাস সালফেট কে জারিত করতে KMnO4 দরকার। কতটুকু দরকার? তাহলে 2 মোল, 2 × তার আণবিক কত? 158.1 গ্রাম। দেখো বুঝতে পেরেছি কিনা? তাহলে ফেরাস সালফেট লাগে 10 মোল, এর জন্য 10 দ্বারা গুণ করলাম। এটা লাগে পটাশিয়াম পারম্যাঙ্গানেট 2 মোল, 2 দ্বারা গুণ করলাম। সুতরাং একে কত? আর আমাদের প্রশ্নে দেওয়া আছে কত গ্রাম? 10 গ্রামে কত? তাহলে সুতরাং 2 × 158.1 × 10 নিচে হবে 10 × 151.85 গ্রাম। তাহলে এত গ্রাম অফ পটাশিয়াম পারম্যাঙ্গানেট দরকার হবে, 2.082 গ্রাম অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছ। এরকম আরও একটি ছোট অঙ্ক আছে, তাহলে আমরা শেষ করব পরে। 10 গ্রাম ফেরাস সালফেটকে জারিত করতে কতটুকু পটাশিয়াম ডাইক্রোমেটের দরকার হবে? K2Cr2O7। তাহলে দুজনেই জারক পদার্থ। এখন আমরা দ্বিতীয় অঙ্ক আরেকটা করতেছি। 10 গ্রাম ফেরাস সালফেটকে জারিত করতে কতটুকু পটাশিয়াম ডাইক্রোমেট দরকার? তাহলে এখন আমাদের আর এই বিক্রিয়ায় হবে না, এখন আমাদের নতুন বিক্রিয়া লিখতে হবে। আমরা নতুন বিক্রিয়া লিখব এখন, যে পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস সালফিউরিক অ্যাসিড প্লাস ফেরাস সালফেট। আসো তাহলে এদের বিক্রিয়ার উৎপাদ আসবো পটাশিয়াম সালফেট, ম্যাঙ্গানিজ সালফেট উৎপাদ হবে ক্রোমিয়াম সালফেট, শুধু এই জায়গায় চেঞ্জ, আর বাকিটা সব সমান। এটার সমতা কত মুখস্থ রাখবো? 176। পটাশিয়াম ডাইক্রোমেটের জায়গা কত মনে রাখবো? 176। তাহলে এটা হলো 1, এটা হলো 7, এটা হলো 6। তাহলে এখন কার কার আণবিক ভর বাইর করতে হবে? পটাশিয়াম ডাইক্রোমেট আর ফেরাস সালফেট। অলরেডি আমাদের ফেরাস সালফেট করা আছে, আমরা এখানে লিখবো পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এর জায়গায় লিখবো পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7। পটাশিয়ামের আমরা জানি কত? 39.1 যোগ এটা হলো 52, ক্রোমিয়াম কত? 52, K2CO × 2 আছে, যোগ 52 × 2 যোগ 16 × 7, বিশাল বড় অঙ্ক। 294 হওয়ার কথা, কত এটা? 294.25, 294.2 গ্রাম।
আর এটা আগের মতো। তাহলে আসো এখন আমাদের সম্পর্ক কয় মোলের সাথে কয় মোল। আসো আমাদের কয় মোলের সাথে 6 মোল ফেরাস সালফেট করে 1 মোল, তাহলে 6 ইন্টু ফেরাস সালফেট কত 1.85 গ্রাম ফেরাস সালফেটকে জারিত করতে পটাশিয়াম ডাইক্রোমেট দরকার। কতটুকু দরকার? 1 মোল হলো কত 294.2 গ্রাম। তাহলে আমাদের সুতরাং 10 গ্রামে কত লাগবে? আগের মতো 10 যাবে উপরে, তাহলে 294.2 ইন্টু 10 ডিভাইড বাই 6 ইন্টু 151.8, সুতরাং এত গ্রাম 3.2 গ্রাম 3.2 গ্রাম অ্যান্সার। এত গ্রাম পটাশিয়াম ডাইক্রোমেট দরকার হবে। আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছ। আগামী ক্লাসে আমরা আরও অঙ্ক করব জারণ বিজারণের। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।